এবার বেরিয়ে এলো তৌহিদ আফ্রিদি ও সোলাইমান শোভনের চাঞ্চল্যকর সকল গোপন তথ্য। তরুণ সেলিব্রিটিরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যখন সহমত পোষণ করেছিল, তখনই মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হন তারা। বিশেষ করে তাশরিফ খান, আরএস ফাহিম চৌধুরী, রাফসান্দা ছোট ভাই লাইভে এসে এ সকল তথ্য ফাঁস করেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব বাংলাদেশি তরুণ সেলিব্রিটিরা কেন ছাত্রদের পাশে দাঁড়াতে পারলো না, তাদেরকে কারা বাধা দিয়েছে এবং কারা হুমকি দিয়েছে, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান। সো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তাহলে আমরা প্রথমেই আরএস ফাহিম চৌধুরীর কথাগুলো একটু শুনি। ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। আমার একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তো নয় মামলা হবে। আমি বলছি এটা ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় অনেকবার কথা হয়েছে, মানে 17 তারিখ থেকে 31 জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে, 17 থেকে 31 জুলাই। তো বলছে যে তুই পোস্ট ডিলিট কর, তো নয় মামলা হবে, এই সেই। আমি পোস্ট ডিলিট করতে পারবো না। আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে। আমি বলছি আমার পেজ এখন ওই যে জায়গায় আছে, তো ওই জায়গায় মানে নেট অফ, তার মানে আমি বাচ্চা আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না, আমি এটা করবো না। মানে একটা নাম, একজন বড় ইনফ্লুয়েন্সার এসএস, আমি তখন ঘাবড়ে গেছি এই জিনিসটা, কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা, আমি এটা ভয় পেয়ে গেছি। তারপর আমি শেয়ার করলাম কার সাথে, আমার যে ম্যানেজার, যে সবসময় মানে ব্র্যান্ড রিলেটেড কাজগুলো দেখে, আইমানের সাথে। আইমান বললো আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝলাম, তাশরিফ ভাইরে জানাই। তো আমিও তাশরিফ ভাইরে জানাইলাম সাথে সাথে, তাশরিফ ভাই এই ঘটনা আমার সাথে ঘটতেছে, আমি কি করবো? ও ফাহিম, আমি অলরেডি আমার বাসা নিচ্ছি। তাশরিফ ভাই হয়তো পোস্ট দেখছেন আপনারা, অলরেডি বাসা নিচ্ছে, তখন বাজে আমার রাতের 1টা থেকে 1:30। আমি তাশরিফ ভাইকে বললাম আচ্ছা ঠিক আছে কথা শেষ করেন, কথা শেষ করে আমরা জানাই। তাশরিফ ভাই কথা শেষ করছে, ওই দিন রাতে আমার আর ঘুমটুম নাই। আরএস ফাহিম চৌধুরীর কথা শুনে কিছু বুঝতে পেরেছেন? বড় ইনফ্লুয়েন্সার এবং কাছের বন্ধু হিসাবে কাকে বোঝাতে চেয়েছে? অবশ্যই আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, তৌহিদ আফ্রিদিকে বোঝাতে চেয়েছে। এতদিনের সম্পর্কটা যেন নষ্ট না হয়, সে কারণে হয়তো তৌহিদ আফ্রিদির নামটা তিনি এই কারণে বলেন নাই, তৌহিদ আফ্রিদির নামটা এখানে উল্লেখ করে নাই। তৌহিদ আফ্রিদির নামটা উল্লেখ না করলেও আমরা কিন্তু বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা তাশরিফ খানের কথাগুলো একটু শুনি। পেইড ক্যাম্পেইন 5 জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি, আমি যখন গান রেডি করা শুরু করি এবং আরো অনেক ইনফ্লুয়েন্সার, হয়তো কেউ আগে কেউ পরে, আস্তে ধীরে ছাত্রদের পক্ষে আসা শুরু করে, তখন থেকে স্বৈরাচাররা বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হবো। সেই জন্য তারা চেষ্টা করছে আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে, একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার নাম বলে, তো সবাই চেনা, নাম বলবো না, আমি কেন খুঁজতে চাই না ভাই, আমি শান্তি ঠিক। উনি বাসা নিয়ে আমাকে এমন ভাবে কথা বলছে, উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে, এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএনকে মানে তৎক্ষণাৎ স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে। আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝেন, ভালোভাবে চিন্তা করেন। পেইড ক্যাম্পেইনটা ছিল এরকম, এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলাতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি, যেগুলো বিএনপি করতেছে, এগুলো জামাত করতেছে, শিবির করতেছে, বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করি এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি। ঘরে একটা স্বৈরাচার সরকার পতনের ঠিক 1 দিন না 2 দিন আগে যখন এক দফা দাবি নিয়ে আমরা কথা বলতেছি, তখন একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে আমরা এতদিন এটার পক্ষে ছিলাম, এখন আমরা এটার পক্ষে নেই। এটা কিন্তু আমরা কেউ পোস্ট করি নাই, এটা কিন্তু ভিত্তি হচ্ছে আরএস ফাহিম, লেজিট বান্দার যে ম্যানেজার আইমান, নিয়ন এনন, আমরা 4-5 আমরা বসছিলাম, আমরা বসে বলছিলাম এই সিচুয়েশন, আমরা ডিসিশন নিছিলাম আমরা বাসায় থাকবো না, আমরা প্রয়োজনে পালাই যাবো। তারপরে দেশে তাশরিফ খানের কথা শুনে কিছু বুঝতে পেরেছেন কিভাবে আমাদেরকে ধোঁকা দিত? সুপ্রিয় দর্শক, এবার তাহলে আমরা ফুড আপির কথাগুলো একটু শুনি। এটা ছিল তারা আমাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখিয়ে সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষ নিয়ে ফেসবুকে ভিডিও বানাতে বলে, এবং ভিডিও বানানোর পর আমরা যা কিছুই ডিমান্ড করবো না কেন, চাওয়া মাত্র আমরা পেয়ে যাব, এই ধরনের লোভ আমাদেরকে দেখানো হয়। সবশেষে তাশরিফ খানের সহকর্মী ফেসবুকে একটি পোস্ট দিয়ে স্পষ্ট 2 জন ব্যক্তির নাম উল্লেখ করেন, যারা এই 3-4 জন ব্যক্তিকে বিশেষ করে হুমকি দিয়েছে। তো তাশরিফ খানের সহকর্মী যে 2 জনের নাম বলেছে, তার মধ্যে প্রথমে উল্লেখ করেছেন সোলাইমান শোভনের নাম। সোলাইমান শোভনকে তো আপনারা খুব ভালোভাবেই চেনেন। আবার শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি ইনফ্লুয়েন্সার হতে চাচ্ছি আরো বেশি, আমি চাচ্ছি আমার আরো বেশি ফলোয়ার হোক, যাতে আমি রাইট কথাগুলো রাইট জায়গায়। উনি আড়ালে অবৈধ কাজ করলেও মানুষের সামনে এসে কিন্তু মোটিভেশনাল কথা বলে। সো প্রিয় দর্শক, এরপরে যার নাম বলেছেন তিনি হচ্ছেন তৌহিদ আফ্রিদি। সবশেষে তৌহিদ আফ্রিদি ফেসবুকে একটা লাইভ অনুষ্ঠান করেন, যেখানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিলেন। আমার দোষ থাকলে শাস্তি আমি পাবো। আমি যতবার দেখছেন আমার ইনস্টাগ্রাম পোস্টে যদি কেউ দেখেন, দেখবেন আমি একটা ছবি ছাড়ছি যে আমার মাথায় পিস্তল ঠেকান, আমার মুখ আটকে রাখেন। আমার এই ডিপার্টমেন্টে যে আমার কৈফত দিত, আমি কেন এই লাল ছবি দিছি, আমার অমুক রেজা বলতে হয়, অমুক রেজা বলতে হয়, তমুক রেজা বলতে হয়, এক একজন। কিন্তু সেটা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, কারণ আপনারা ভালোভাবে জানেন যে তৌহিদ আফ্রিদি একটা নাটকবাজ এবং তিনি লাইভে এসে এই নাটকটি করেছেন যেন দেশের মানুষ
তাকে আবারও গ্রহণ করে নেয়। সো নিজের প্ল্যান করা ফাঁদে নিজেই পাড়া দেয় তৌহিদ আফ্রিদি, আর দেশের মানুষের কাছে তিনি হয়ে যান মীর জাফর। সো প্রিয় দর্শক, আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।